রাজ্যে বেকারদের সংখ্যা হু হু করে বাড়ছে এবং উচ্চশিক্ষিত বেকাররা প্রত্যাশা রাখেন যে প্রতি বছর টিআরবিটি টেট পরীক্ষা গ্রহণ করবে এবং তারা সেখানে আবেদন করে পরীক্ষায় বসবেন। তারপর যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে তাদের নিযুক্তি দেওয়া হবে শিক্ষকতায়। সেদিক থেকে 2023 সালের পর 2024 সালের এই সময় পর্যন্ত টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 2022 সালের টেট এসটিজিটির পরীক্ষার্থীদের নিয়োগ করার বিষয়টি দুই দিক থেকেই বলা যেতে পারে আটকে আছে। এক, সরকার বিষয়টি নিয়ে কিছু প্রকাশ্যে বলছে না। দুই, তার আগে এসটিজিটির একটি মামলা হয়েছে এবং টেটের ক্ষেত্রে একটি জটিলতা দেখা দিয়েছিল। তারপর সেখানে বিষয়গুলো নিরসন হলেও আদৌ এই প্রক্রিয়া কোন স্তরে আছে তা কেউই জানে না। সেদিক থেকে যারা টেট পরীক্ষার্থী তারা তাদের মতন করে তো আন্দোলন করছেন। তার বাইরে যারা বেকার আছেন, বিশেষ করে বিএড ডিএলএড বেকার যারা আছেন, তারা আশা রাখেন যে দপ্তর সরকার প্রতি বছর অন্তত বছরে একবার হোক, আগে দুবার হতে অন্তত একবার হোক, টেট পরীক্ষা গ্রহণ করবে। সেদিক থেকে কিছুদিন আগে বেকাররা গেছেন টিআরবিটিতে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাদের একটি দাবি যে এই বছর মানে 2024-এ যেন টেট পরীক্ষা গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে অনেকে আছেন চাকরি প্রত্যাশায় আছেন, শিক্ষকতায় আসতে চান। বয়সসীমা উত্তীর্ণ হয়ে গেলে তারা আর চাকরির আবেদন করতে পারবেন না, শিক্ষকতায় আসতে পারবেন না। সেই কথা যেমন তারা বলছেন, তার পাশাপাশি বেকাররা দাবি করছেন যে বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক সংকট রয়েছে। সংকট শুধু সংকটই নয়, তীব্র রয়েছে কোথাও কোথাও, এবং বেশ কয়েকটি স্কুলের শিক্ষক সংকট এতটাই তীব্র যে পড়াশোনা একেবারে লাটে উঠেছে অভিযোগও রয়েছে। তার পাশাপাশি রাজ্য সরকার অনেকগুলো স্কুল বন্ধ করে দিচ্ছে, সংযুক্তিকরণ করছে অন্য স্কুলের সাথে। তাতে একটি অংশ সেখানে সেখানে দাবি করছেন যে সেই স্কুলগুলোতে শিক্ষক নেই, বা কেউ কেউ বলছেন সেখানে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম। কেউ কেউ বলছিলেন যে পড়ুয়ার সংখ্যা কম অজুহাত দেখিয়েই সেখানে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, যেসব স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানে সেই স্কুলগুলোতে যারা শিক্ষক আছেন প্রতিবেশী স্কুলগুলোতে যাবেন। এটা এতটা সহজ হলেও রাজ্যের নানা দিক থেকে ব্যাখ্যা করলে সেটা বোধ হয় স্কুল সংখ্যা কমা মানে সেখানে প্রধান শিক্ষকের সেখানে পদ অবলুপ্ত হওয়া, গ্রুপ ডির পদ অবলুপ্ত হওয়া, এবং যারা মিড ডে মিল সহ বিভিন্ন কর্মীরা যারা আছেন তাদের ক্ষেত্রে সেখানে আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হলো, যারা বেকাররা আজ এই প্রশ্নগুলো তুলছেন, বেকাররা যারা বলছেন, তারা বলছেন যে হ্যাঁ, টেট পরীক্ষা গ্রহণ করা হোক, এই বছরই গ্রহণ করা হোক। 2023 সালে গ্রহণ করা হয়নি, যেখানে বলা যেতে পারে টিআরবিটির গাইডলাইন বা নিয়ম অনুসারে সেখানে প্রতি বছর টেট পরীক্ষা গ্রহণ করতে হয়, এবং টেট পরীক্ষা গ্রহণ করা মানেই সেখানে প্রতি বছর চাকরি দেওয়ার বিষয় নয়। সেখানে টেট পরীক্ষা গ্রহণ করা হবে, তারপর সেখানে টেট পরীক্ষার্থীরা তালিকাভুক্ত হবেন, মেধা তালিকা তৈরি হবে, সরকারের কাছে যাবে, দপ্তরের কাছে যাবে। যদি দপ্তর যখন প্রয়োজন বোধ করবে যে হ্যাঁ তারা শিক্ষকতার অফার ছাড়বেন, নিয়োগ করবেন, তখন আবার তারা টিআরবিটি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তারপর সেখানে সব কিছু ঠিকঠাক হবে, এবং তখন প্রক্রিয়াটা বলা যেতে পারে যে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া তখনই শুরু হবে। কিন্তু নিয়মিতভাবে টেট পরীক্ষা গ্রহণ করার ক্ষেত্রে আপত্তি কোথায়, বা সেখানে কোনো বাধা আছে কিনা, এই প্রশ্ন বা এই বিষয়গুলো বেকাররা যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথাগুলো বলছিলেন, কথাগুলো তুলে ধরার চেষ্টা করছিলেন, কেউ কেউ বলছিলেন রাজ্যের একাধিক জায়গা থেকে এই কথাগুলো উঠে আসছে। বেকারদের কথাগুলোই শুধু এই কয়েকজন বেকারের কথাই নয়, তারা বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়ে তারা প্রতিনিধিত্ব করছেন মাত্র। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছি যে এই যে বেকারদের জন্য আপনারা বসেছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো আমাদের প্রশ্ন হলো, এই যে হাজার হাজার বেকাররা বসে আছে তাদের কি হবে? তাদের পরিণতি কি? ওরা যে এক্সাম দিতে পারছে না, তো ওরা কি করবে? এত কষ্ট করে পড়াশোনা করলো, বিএড করলো, ওদের পরিণতি কি বলুন তো? ওদের কি কোনো পরিণতি আছে? এত টাকা পয়সা খরচা করে যেন ওরা পড়াশোনা করলো, এক্সামই হচ্ছেন, কি করবে? ধন্যবাদ। আমরা শুধু এতটুকু বলি, যারা টিআরবিটি কর্তৃপক্ষ আছেন তারা তো নিঃসন্দেহে সরকার বা শিক্ষা দপ্তরের নির্দেশ এলেই কাজগুলো করবেন, এটা স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিক নিয়ম। এখন প্রশ্ন হলো, সরকার কি আদৌ এবছর টেট পরীক্ষা গ্রহণ করবে? টেট মানে শুধু টেট নয়, টেট পেপার 1, টেট পেপার 2, এসটিজিটি, এসটিপিজিটি রয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যারা 2022 সালের টেট উত্তীর্ণ যারা, তাদের নিয়োগ এখনও করা হয়নি। এসটিজিটির বিষয়টি আইনি জটিলতায় আটকে আছে বলে প্রতিবার কথাগুলো শোনা যায়। কিন্তু বেকাররা যারা আছেন, বিভিন্ন জায়গা থেকে যারা আছেন, বিএড ডিএলএড করা বেকাররা যারা আছেন, ডিগ্রিধারী বেকাররা যারা আছেন, তাদের মধ্যে একটা অংশ
দাবি করেছেন, বা এটা অনেকেই দাবি করেন, বা এটা ঘটনাও বটে, যে তারা শিক্ষা ডিগ্রি অর্জনের জন্য তারা ব্যাংক থেকে টাকা ধার নিয়েছেন বা লোন নিয়েছেন, ঋণ গ্রহণ করেছেন। এই ঋণের টাকা পরিশোধ করার জন্য বারবার বলা হচ্ছে, ব্যাংক কর্তৃপক্ষের তরফে বলা হয়। এগুলো তারা মূলত সংবাদ মাধ্যমের কাছে প্রতি বছর প্রতিবার সেখানে তুলে ধরেন, এবং বেকাররা যারা আছেন মানে আমাদের সঙ্গে যারা কথা বলেন তারাও তাদের মতন করে বিষয়গুলো উত্থাপন করেন, কথাগুলো বলতে চান, তাদের নিয়োগের বিষয়গুলোই মূলত দাবি করেন। তার পাশাপাশি টেট পরীক্ষা গ্রহণ করা হোক, টেট পরীক্ষা গ্রহণ করা হোক, এই দাবি তারা করেন। এবং তাদের এই দাবিতে তারা সম্প্রতি গেছেন শিক্ষা দপ্তরে, টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, তারা তাদের এই বক্তব্য উপস্থাপন করেছেন। তারা বলেছেন যে টেট পরীক্ষা যখন গ্রহণ করা হবে তাহলে তারা টেটে বসার সুযোগ পাবেন, এমন অনেক বেকার আছেন, তাদের জন্য খুব ভালো হবে এবং এই উদ্যোগ গ্রহণ করা হোক সেই দাবি তারা করেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার দাদা, গুড ইভিনিং। আমি বলছিলাম আগরতলা থেকে প্রদীপ। হ্যাঁ বলুন। যদি টেট পরীক্ষার খবর নেই, হতাশ বেকাররা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, চাকরি তো পাওয়া সবারই মানে জরুরি। বিশেষ করে অনেকে তো বিএড, এখন তো ত্রিপুরার মধ্যে লাইন ধরে রয়েছে। প্রথমে ছিল নার্সিং, প্রথমে সবাই জিএনএম বিএসসি নার্সিং এর লাইন ধরতো বিদেশে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা। এখন ওই ট্রেন থেকে শুরু হয়ে মানে মানে কি বলবো, মানে পাশ কাটিয়ে হয়েছে কি সবাই এখন যাচ্ছে বিএড বিএড বিএড। তো মনে শোনা যাচ্ছে যে কলকাতা, বিশেষ করে কলকাতা, বাংলা ভাষাভাষীর আমাদের রাজ্য কলকাতা, ত্রিপুরার পাশাপাশি রাজ্য কলকাতা, ওইখান থেকে বিএড অনেকে তো আছে যে পয়সার বিনিময়ে কেউ কেউ বিএড এর সার্টিফিকেট কিনে নিয়ে আসছে। এটা আমি জানি না, অনেকে বলছে, মুখে শোনা যায়। তো যাই হোক, সার্টিফিকেট বিএড নিয়ে সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছে। তো আমার মনে হয় রাজ্য সরকারকে প্রথমে পদক্ষেপ নিতে হবে যে আদৌ কয়জন অরিজিনালি বিএড কোয়ালিফাইড রয়েছে, নাকি টাকার বিনিময়ে সার্টিফিকেট কিনে নিয়ে এনেছে। যারা বিএড নিয়ে কথা বলছে, আন্দোলন করছেন, পুলিশের লাঠির বাড়ি খাচ্ছেন, ভালো কথা, খারাপ লাগছে, দেখে খারাপ লাগছে। হ্যাঁ, চাকরি তো সবার কাম্য, টাকার বিনিময়ে বা গ্রাউন্ডে মানে কি বলবো প্র্যাকটিক্যালি গিয়েই ও ক্লাস করে পাস করে সার্টিফিকেট নিয়ে আসছে। কে নিয়ে আসছে, অরিজিনালি কে নিয়ে এসছে, ডুপ্লিকেট, তো আমি জানি না, বা আমরা বলতে পারবো না, আপনি বলতে পারবেন না। কিন্তু আমার মনে হয় সবচেয়ে আগে রাজ্য সরকার তথা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে ওইটা একটা ইনভেস্টিগেশন টিম করতে হবে যে আদৌ কারা কারা অরিজিনালি মানে বিএড কোয়ালিফাইড, ডিএড কোয়ালিফাইড বা টাকার বিনিময়ে সার্টিফিকেট কিনে নিয়ে আসছে, ত্রিপুরাতে বসে বসে ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু টাকার বিনিময়ে টাকার জুড়ে সার্টিফিকেট কিনে নিয়ে আসছে। আর যারা অরিজিনালি কোয়ালিফাইড তাদের জন্য চাকরি পাওয়াটা অত্যন্ত জরুরি। আমি অনেক গরিব ঘরের আমার বন্ধু বান্ধব দেখেছি, গরিব ঘরের, তারা প্র্যাকটিক্যালি বিএড ডিএলএড পাস করে বসে রয়েছে, টিউশনই করছে, চাকরি নেই, ওভারএজ হয়ে যাবে কিছুদিন পরে। তবে দেখলাম যে 23 আগে দেখলাম অনেকগুলি কিন্তু টেট কোয়ালিফাইড এর যে টেট 1 টেট 2 তে অনেকে তো রয়েছে, অনেক 30% 20% আমি বলবো শতকরা মানে টেট 1 টেট 2 দুটার মধ্যেই অফার পেয়েছে। তো অনেকগুলি অফার কিন্তু ছেড়েছিল 2023 এর আগে। তো সেই অনুযায়ী হয়তো ছাড়বে, গভর্নমেন্টের একটা আলাদা নিয়ম রয়েছে বা আমাদের একটা কি গাইডলাইনই বলবো আমি। সব সরকার তো সেম আগের রাম আর এখন, আগের বাম আর এখনের রাম, যে কোনো একটা বড় বুটে আসার আগে তারা অফার ছাড়ে। হয়তো বা দেখবেন যে আগামীতে ডিসি বুটে আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত বুট চলে যাবে, এটা তো মধ্যে সবই বিজেপি পাস করবে। তো এডিসি বুটের সময় দেখবেন যে কয়েকটা কি বলবো মানে অফার ছাড়বে, কারণ এডিসি বুটের মধ্যে কন্টেস্ট হবে। আর লাস্ট টাইম একটা কথা বলছি, লাস্টে একটাই কথা বলে আমি আমার লাইনটা কেটে দেবো। আমি বলছি মানিক শাহ মহোদয়কে যে উনি শিক্ষামন্ত্রী, উনি এগুলি দেখার মনের সময় মনে এখন নেই। উনি এখন কি বলবো মানে দিল্লি নিয়ে ব্যস্ত রয়েছেন, মিটিং টিটিং অনেকগুলো, সামনে ইলেকশন রয়েছে। আর কেন আমি বলবো সময় নেই এগুলি দেখার, যদি ওনার কাছে 1% সময় থাকতো, 1 মিনিট সময় থাকতো, তাহলে তিনি অন্তত পক্ষে এক ঘন্টার জন্য হলো ঘন্টা চড়া ভিজিট করে আসতেন। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আপনারা অনেকে জানেন যে আমরা যাদের নিয়ে কথা বলছি বা যেসব বেকারদের নিয়ে কথা বলছিলাম, তাদের মধ্যে একটা বিরাট অংশ আছেন তারা শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন, প্রতিনিয়ত সেখানে কথা বলেন। নমস্কার, কে বলছেন?
নমস্কার, আজকে আপনার সাবজেক্টটা একটু বলুন। বিষয়টা হচ্ছে টেট পরীক্ষার খবর নেই, হতাশ বেকাররা। টেট পরীক্ষা চালু হয়েছিল প্রথম 2016 সালে। টেট 1 এবং টেট 2 পরীক্ষা হয়েছিল, তখন মা আমলে অল্প কিছুজন পাশ করেছিল, সঙ্গে সঙ্গে নিয়োগ করা হয়েছিল। 2017 সালে পরীক্ষা হয়েছিল, সঙ্গে সঙ্গে নিয়োগ করা হয়ে গেছে। এই সরকার আসার পরে মাত্র এই 6 বছরে মাত্র 6 বার টেট পরীক্ষা হয়েছে। এর মধ্যে গত ডিসেম্বরের মাসের 22 ডিসেম্বরের 29 এবং 30 তারিখ যে পরীক্ষাটা হয়েছে, সেখানে 361 সিটও নিয়োগ করতে পারছে না। স্কুলে শিক্ষক খালি। টিবিএসসি এবং টিসিএস পরীক্ষার মাধ্যমে যারা পাশ করে তাদেরকে সঙ্গে সঙ্গে রেগুলার পে স্কেল দেওয়া হয়। আর টেট পরীক্ষা পাশ করার পরে যারা চাকরি পায় তাদেরকে ফ্রি বেতনে চাকরি করতে হয়। দক্ষিণ ত্রিপুরা থেকে ধলাই জেলা থেকে দক্ষিণ ত্রিপুরা, এই হচ্ছে রাজ্যের সরকারের শিক্ষকদের প্রতি নমুনা। আবার বলে বিদ্যাজ্যোতি স্কুল, এরা নাকি ফলাফল খারাপ হয়েছে। আরে বিদ্যাজ্যোতি স্কুল যে চালু করে সবগুলি ছিল বাংলা মিডিয়ামের স্কুল, শিক্ষক না নিয়োগ করে বিদ্যাজ্যোতি চালু করে দিয়েছে। ফলাফল কোত্থেকে আশা করা যাবে ভালো? শিক্ষকদের ভালো বেতন দেয় না এই স্কুলে রাজ্য সরকার। নমস্কার। এবং বেকাররা যখন শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন, আধিকারিকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সরকার সিদ্ধান্ত নেবে, উপর মহলে বিষয়গুলো জানানো খুব দরকার। এখন পড়ুয়ারা অনেকে চান যে সরকারের কাছে বিষয়বস্তু তুলে ধরার জন্য, তাদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য বিভিন্ন জায়গায় যারা জনপ্রতিনিধি আছেন, বিধানসভার সদস্য আছেন, তাদের কাছেও বিষয়গুলো তারা উত্থাপন করার চেষ্টা করেন। এখন বিধানসভার অধিবেশন, বিগত দিনে কেউই সেই বিষয়গুলো তোলেননি। পরবর্তী অধিবেশনে সেই বিষয়গুলো উঠবে কিনা এখনও স্পষ্ট নয়। তবে বোধহয় রাজ্যের বেকারদের কথাগুলো সকলের তরফ থেকে তোলা খুব প্রয়োজন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। রামনগর থেকে। হ্যাঁ বলুন। টিভির সাউন্ড বন্ধ করুন, কথা বলুন। হ্যাঁ, সাউন্ডটা কমিয়ে দিয়েছি। রামনগর 3 নম্বর থেকে বলছি। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি কি যে টেট পরীক্ষা তো বছরে 2 বার হওয়ার কথা, সেটা তো এখন 2 বার হয় না। এখন তো দেখা যায় সব বন্ধ হয়ে আছে। আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় উনি শিক্ষা দপ্তরটা নিয়ে গেছেন। এখন ওনার কাছে এতগুলি দপ্তর, যার কারণে ছাত্র সমাজের যে অবস্থান, সেই অবস্থানকে কিভাবে এটাকে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু দেখা যায় কি প্রচুর ছেলে মেয়ে টেট পরীক্ষা দেওয়ার জন্য বিএড করছে। তারা প্রচুর টাকা পয়সা খরচ করেছে, ঋণ করেছে, সবকিছু করে তারা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, একটা সাধারণ ন্যূনতম সরকারি চাকরি পাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটাও বিলুপ্ত হয়ে গেছে। তারা খুব আশা করে কিন্তু বিএডটা করেছে, অন্তত পক্ষে তারা চলবার মতো একটা ব্যবস্থা হয়। এদিকে কি হচ্ছে, এদিকে অনেকগুলি স্কুল বন্ধ হয়ে গেছে টিচারের অভাবে। এই যে অবস্থান, সেই অবস্থান থেকে কিভাবে করা যায়, অব্যাহতি পাওয়া যায়, এবং বেকার ছেলে মেয়েরা কিভাবে তাদের অবস্থান ফিরে পাবে এবং তারা বাঁচতে পারবে সুস্থভাবে, এটার কোনো বিধি হচ্ছে না। তাই আমার একান্ত নিবেদন, যাহাতে মুখ্যমন্ত্রী এই জিনিসটা একটা দায়িত্বশীল ভাবে চিন্তা করে নিজে হয়তো তদারক করুক, অথবা আর কারোকে সেই দায়িত্ব দেওয়া হোক। শিক্ষা দপ্তরটা অন্তত পক্ষে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হোক, এটাই আমার প্রার্থনা। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি, সুনীল কুমার দাস। হ্যাঁ বলুন। দেখুন, বেকার তো এদের কাছে কিছুই না। বেকারের সর্বনাশ করা তাদের কাছে কিছু না। পুরা ভারতবর্ষ, এত বড় ভারতবর্ষটা, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক নিয়ে যে মহাভারত ছিল, এই মহাভারতটাই এরা শেষ করে দিচ্ছে। এই বর্তমান যারা শাসন থাকে তারাই এই দেশটা শেষ করে দিচ্ছে। এবং এখন পাকিস্তান, বাংলাদেশ তো গেল, ইরান, ইরাক তো গেল, এখন ভারতবর্ষের হাল অবস্থা আবার কি ধরায় আপনি কল্পনা করতে পারবেন না। তারা এর জন্যই তো শিক্ষার উপরে তারা আক্রমণ করতেছে বারবার। আজকে না, শুধু এটা আজকে না, এই যে বিদ্যাজ্যোতির নামে স্কুলগুলি সর্বনাশ করার যে পরিকল্পনা,
বা দেশ স্বাধীন হওয়ার আগেও তারা এই পড়াশোনার উপরে স্কুলের বিরোধিতা করা, এটা কিন্তু অনেকে যায় না। ভারতবর্ষের অনেক লোক আছে তারা লেখাপড়া জানে, বিসি বিএমএ ডিগ্রি, বহু ধরনের ডিগ্রি নিতে, কিন্তু ব্রাহ্মণদের যে অত্যাচার শিক্ষার উপরে, ব্যবস্থার উপরে যে বন্ধ করার যে একটা পরিকল্পনা যাতে মূল নিবাসী লেখাপড়া না জানে, এটা দীর্ঘকালে ছিল। এবং ব্রিটিশ অনুমতি দেওয়াতে কিছু কিছু লোক শিক্ষিত হয়েছে, তারপরে কিছু কিছু লোক আন্দোলন করছে, মহাত্মা জ্যোতিবা ফুলে টুলে এরা, মাতা সাবিত্রীবাই ফুলে, বাবা সাহেব আম্বেদকর তো সংবিধান করে দিলেন লেখাপড়ার ক্ষেত্রে। তারপরও তারা সংবিধানকে ধ্বংস করে দিয়া আজকে স্কুলে মাস্টার নাই, এটা মাস্টার নাই, সমস্ত কিছু শেষ। আজকে দেখেন সারা ভারতবর্ষে রাস্তাঘাট ত্রিপুরা রাজ্যে না, শুধু সারা ভারতবর্ষে ব্রিজ ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে। এই 18 দিনে 12টা ব্রিজ বুধ বিহারে ভাঙ্গা পড়ছে, তাও এটা একটা ব্রিজ 1 কিলোমিটার 2 কিলোমিটার নিয়ে একটা ব্রিজ। তাহলে দেশটা কোন দিকে নিতেছে? দেশটার আইন কানুন কিভাবে তারা ধ্বংস করছে, সংবিধান তারা ধ্বংস করছে। এখন স্কুলে বিদ্যাজ্যোতির নাম দিয়া সারা দেশে পড়াশোনাটিকে বন্ধ করে দিতেছে, সরকার চাকরিগুলি বন্ধ করে দিতেছে। যতগুলো আছে আর যা কিছু স্কুল আছে তার অধীনে আছে শ্রীকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন, এমুক মিশন তেমুক মিশন নাম দিয়া তারা ব্যবসা করে যাইতেছে। তারপরও মূল নিবাসী যারা, তারা বুঝতে চেষ্টা করতেছে না যে আমরা কি করতেছি এবং কিভাবে তাদের প্রতিবাদ করা দরকার। আজকে যারা সরকার পরিচালনা করে তারা জানি না আমাদের বন্ধু না আমাদের শত্রু। প্রত্যেকটা মানুষ তাদেরকে চিহ্নিত করতে হবে, তারা কি আমরা বন্ধু না তারা আমরা শত্রু। আজকে যারা নেতৃত্ব দিতেছে আর নেতৃত্বের পেছনে যারা রয়েছে, যে আর্য এবং ব্রাহ্মণ মনোবাদী যারা, তারাও যে আমরা ক্ষুদ্র বন্ধু এদের চিন্তা করতে পারি। আজকে ভারতবর্ষে কেন এই পরিস্থিতি? সারা বিশ্বের মধ্যে এই পরিস্থিতি নাই তো। দেশ সারা বিশ্ব যেখানে উন্নতি হইতেছে আর এখানে ভারত বাংলাদেশ একই প্যাটার্নে চলছে, একই চিন্তাধারা চলছে। আজকে অশান্তি বাংলাদেশে, অশান্তি ভারতবর্ষের হাল অবস্থা শেষ, মানসিকতা তারা ভাবে না। ভয়ঙ্কর পরিস্থিতিতে নিতেছে। জানি না ভারতবর্ষে আমরা কোন দিকে তারা নিয়ে যাইব, কোন পরিস্থিতিতে তারা আমরা ফালাইবো এই আর্য ব্রাহ্মণরা, এটা চিন্তার বিষয়। আমি মনে করি ব্যক্তিগত ভাবে এখন যদি দেশের মানুষ বুঝে, আমাদের মাধ্যমে যারা কথা কি শুনবো নেতার নেত্রী, তারা যদি বুঝে ভালো, না বুঝলে তার কিছু করার নাই। পরিণাম ভালো না ভারতবর্ষে, তুলে মূলে শেষ করে দিয়েছে চাকরি পাচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, আমি একজন বলছি। হ্যাঁ বলুন। দেখুন বর্তমানে তো পরীক্ষা 2 বছর ধরে হচ্ছেন। হ্যাঁ, তো এটা খুব একটা খারাপ খবর যারা শিক্ষার্থী আমরা আছি, যারা পরীক্ষার্থী। হ্যাঁ, তো আমরা তো গিয়েছিলাম টিআরবিটি কন্ট্রোলারের কাছে, তিনি যা বলে তিনি প্রস্তুত নেওয়ার জন্য, কিন্তু সরকার প্রস্তুত না। সরকার তাদের পারমিশন দিচ্ছে না পরীক্ষা নেওয়ার জন্য। আমি বলবো টিআরবিটি কন্ট্রোলার সম্পর্কে, যে টিআরবিটি কন্ট্রোলার যদি সরকারের চাপ দেয় তাহলে সরকার কেন নেবে না এক্সাম? টিআরবিটি কন্ট্রোলার যদি বলেন আমাদের কাছে তো প্রতিদিন স্টুডেন্ট আসছে, আমাকে জ্বালা দিচ্ছে, হ্যাঁ, তো পরীক্ষা নিতে হবে, না নিলে হবে না। হ্যাঁ, গতবার হয়নি, তো এবারও যদি না হয় তাহলে তো যে বয়স আছে শিক্ষার্থীদের, বয়স তো আর এক জায়গায় বসে থাকবে না, বয়স তো পেরিয়ে যাবে। যারা 38, 37 আছে ওরা তো ওভারেজ হয়ে যাবে, আর তো যারা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এই যে বিএড সার্টিফিকেট এইগুলি অত টাকা খরচ করে এনেছে, এই সার্টিফিকেট সব কলা পাতা হয়ে যাবে। তো আমি আপনার প্রতি বলতে চাই রাজ্য সরকারের কাছে, যাতে অতি শীঘ্রই যাতে টেট নোটিফিকেশনটা দেওয়া হয় পঞ্চায়েত ইলেকশনের পর, আর যাতে লেনদেন না করা। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে ডাবল ইঞ্জিনিয়ার সরকারে আপনারা যে আলোচনাটা করেছে সেটা মনে হয় আমার কিছু ভুল। এই রাজ্যে
কোথাও উন্নতি হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, যা বলুন, যা হয়েছে বিগত স্বাধীনতার পরে এইগুলা হয়নি। সুতরাং আমি বলছিলাম একটি কথা, মানুষকে বোঝা গুলা না নিয়ে বিগত সরকারের ত্রিপুরা রাজ্যে যা হয়েছে উন্নত, এইগুলো নিয়ে তবে করুন। যা বলুন, যা করেছে ভাবা যায় কি? আমাদের ভুল ধারণা, আপনাদেরও ভুল ধারণা। হয়তো আপনাদের একদিন ধমক দেবে, এই কি বলছো তোমরা? দর্শক বলছে উন্নয়ন হয়েছে, তোমরা দেখাচ্ছ। আসলে খুব ভালো। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে আপনাদের ক্যাপশন আছে ডিএলএড এবং বিএড পাস কর্মীরা হতাশ তো হবেনই। তাদের টেটের জন্য আজকে 2 বছর ধরে কোনো টেট নেওয়া হচ্ছে না। যাদের বয়স 37-38 তারা কি করবে? তখন তারা ওভারেজ হয়ে যাবে। এত টাকা খরচ করে টেট এবং আর ডিএলএড এবং বিএড তারা পাস করলো, কত কষ্ট করে পড়াশোনা করে তারা পাস করলো। এটা তো চাকরি নয়। চাকরির জন্য আবার টেটে বসতে হবে। টেটে উত্তীর্ণ হলে তারপরে চাকরি। সেই জায়গাতে টেটেই বসার হচ্ছে না। যারা কষ্ট করে পাস করলো তাদের জীবনটা তো একবারে শেষ করে দিয়েছেন এই বিজেপি সরকারটা। তাদের কোনো মানবিকতা বলতে কিছু নেই। দেখুন, স্কুল শুনেছি যে 1700 স্কুল বন্ধ করে দিয়েছে। এটা কি ত্রিপুরা রাজ্যে কি মানুষ আছেন কি? আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের মানুষরা কি করছেন তা আমার মনে জানি কিরকম বোধগম্য হয়। কিছু দুষ্টচক্র আবার বলবে আগেও তো এরকম করেছে, 1700 স্কুল আগেও বন্ধ করে দিয়েছে, কথা বলবেন না তো? কোনো কিছু যখন আমরা বলি তখন বলে আগে তো এরকম করেছি, আগের কথা স্মরণ করো, 35 বছরের কথা, 5 বছরের কথা স্মরণ করো। আগে কি এরকম হয়েছে দাদা কোনোদিন? এই 1700 স্কুল বন্ধ করে দিয়েছে বা এইভাবে বেকারের সঙ্গে ছলনা করেছে? ওরা কি বলেছিল যখন বিজেপি গভর্নমেন্ট আসে? তাদের কি কয় শর্ত দিয়ে তারা ত্রিপুরা রাজ্যে বেকারদের কর্মসংস্থান দেবে, বছরে 50,000 চাকরি দেবে। এই যে তাদের প্রতিশ্রুতি কোথায় গেল? তারা কি এসে সমস্ত বেকারের জীবন তারা খেয়ে নিল আর নিজেদের বেতন তারা বাড়িয়ে নিল? মন্ত্রী এমএলএ তারা কি আসছে শুধু নিজের খাওয়ার জন্য, না কোনো বেকাররা কি একবারে বাসিয়ে দেওয়ার জন্য তারা এসেছে? তো তারা মন্ত্রীরা কি বলবেন যে আগে 35 বছর এরকম করে চালাইছে, আমরাও এরকম করে চালাবো? তো তারা একটু আপনাদের চ্যানেলে এসে বসে যদি কোনো মন্ত্রীরা এই ধরনের তাইলে আমরা মনে মনে খুশি হতাম। কিন্তু মন্ত্রীরা তো কথা বলে না, কিন্তু কিছু সংখ্যক বলে আগেও এরকম করেছে, এখন এরকম করে। আসলে এগুলি অজ্ঞান মানুষ, অশিক্ষিত, মূর্খ, তারা এই ধরনের কথা বলে। এই যে একটা কাণ্ড ত্রিপুরা রাজ্যে চলছে, স্কুলে ট্যাপ রেকর্ডার দিয়ে পড়াশোনা করানো হচ্ছে, যেটা আমরা দেখছি। ট্যাপ রেকর্ডার শুনেন, আমরাও শুনি যে স্কুলে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। প্রথমত আপনাদের যে আজকের যে টক শো, সেটা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা বিএড ডিএলএড ক্যান্ডিডেট আছি, আমরা পাস করে বসে আছি, কিন্তু এক্সাম নেওয়ার সরকারের কোনো সদিচ্ছা এখন পর্যন্ত নেই। 2023 সালেও এক্সাম হয়নি, 24-এর আজকে আগস্ট মাস, কিন্তু এখন অবধি হয়নি। কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকারকে আমি
অনুরোধ করবো যেন এই বছর যেন টেট পরীক্ষা নোটিফিকেশন জারি করা হয়। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি উদয়পুর থেকে দেবব্রত বিষয় বলছি। হ্যাঁ বলুন। আজকে আপনাদের সাবজেক্ট হয়েছে পরীক্ষার খবর নেই, বেকার হতাশ। এই বেকারতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। টেট পরীক্ষা যখন হবে তখন দেবে। টেট পরীক্ষার মার্কশিট উপরে চাকরি দেবে গভর্নমেন্ট, যা আগে দিয়েছে আগে দেবে। আজকে যারা হতাশ তাদের সাথে আপনারা কি কথা বলেছেন? তারা হতাশ হয়েছে। টেট পরীক্ষা দিলে মার্কশিটের উপরে কত পার্সেন্ট মার্ক পায়, ওই মার্কের উপরে তাদের চাকরি হয়। এবং ত্রিপুরা হয়েছে কিন্তু চাকরি টেটের উপরে ভিত্তি করে যে রামদাস লোক ছিল চাকরি হয়েছে। মার্কশিট আগে নাম্বার ভালো পেলে নিশ্চয়ই চাকরি পাবে। এতে অত কি আছে? আজকে যাদের ছবি আপনারা দেখেছেন ওরা তো টেট পরীক্ষা দিয়েছে কিনা, আর টেট পরীক্ষা দিয়ে থাকলে ওরা কত নাম্বার পেয়েছে। আমার এক ভাই বিএড পরীক্ষা দিয়েছে 3 ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে। তারপরে মাত্র টেট পরীক্ষা দিয়েছে না, ওরা কত 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 পার্সেন্ট মার্ক পেয়েছে আপনার নিশ্চয়ের মাধ্যমে ওদের কাছ থেকে আমি জানতে চাবো। ওদের কাছে জানতে চাবো যে কত পার্সেন্ট মার্ক পেয়েছে টেট পরীক্ষাতে। আদৌ কি জানে দাদা? ওরা সবাই মিলে চক্রান্ত করছে কিভাবে একটা গভর্নমেন্টের বদনাম করা যায়। কিন্তু আইনে দিয়ে নিজের চেহারা আগে দেখো যে আমি টেট পরীক্ষা দিয়েছি, আমি এত পার্সেন্ট মার্ক পেয়েছি। যদি ভালো মার্ক পেয়ে থাকে গভর্নমেন্ট বিরুদ্ধে কেস করুক না, ওরা কেস করুক। ওরা হয়েছে ওই সিপিএম কংগ্রেসের লোক হয়ে কাজ করছে কিভাবে গভর্নমেন্টের বদনাম করা যায়। ওরা আজকে মারুক, ওরা আমি এত পার্সেন্টেজ মার্ক পেয়েছি, আমি চাকরি আমাকে কেন চাকরি দেয় না গভর্নমেন্ট? করুক। মুখ্যমন্ত্রী দপ্তরের হেল্পলাইন আছে, ফোন করুক। 1905 যা আছে ফোন করুক না, কেন ফোন করে না? ওদের ভিতরে এই সমস্যা নাই কেন? আমি তো মানুষ, ওরা তো মানুষ না। আমি চাই প্রত্যেক বেকার চাকরি বাদ জীবনে নিজে পা নিজে দাঁড়াক। তারা কত পার্সেন্ট মার্ক পেয়েছে ওই মার্কের উপর ভিত্তি করেছিল মুখ্যমন্ত্রী দপ্তরে নিয়োগ করুক না, বা হাইকোর্টে যান। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গন্নাছড়া থেকে বলছি। হ্যাঁ বল। এখন যে বললেন ছাত্রদের সঙ্গে যে কথাটা বললেন টাইমপুর থেকে, আপনার কথা বলুন। ওটা সেই কথাটা ওনার বক্তব্য, আমরা প্রত্যেকের বক্তব্য এই অনুষ্ঠানে শুনি। কারোর বক্তব্য খণ্ডন করার জন্য এই অনুষ্ঠান নয়। আমি বলছি যে ছেলে বেকার চাকরির জন্য কাজের জন্য ঘোরাফেরা করবি, সেখানে তো রাজনৈতিক কোনো ক্ষেত্র নয়। উনি কিভাবে বললেন? আপনার বক্তব্য বলুন, সেটা ওনার বক্তব্য। আমি আমার বক্তব্য বলছি। আজকে যদি উনি ওনার ছেলে হতো এই জায়গার মধ্যে, উনি কি এই কথাটা বলতে পারতেন? বেকার তো বেকারই না, যে যার কাজে তো চলবেই। উনি বললো
ওরা কংগ্রেসের তরফ থেকে ওই চক্রান্ত করছে। আমি তো বলি উনি বাটপারি করছেন, উনি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি ট্যাক্সটা দিয়েছেন, ঠিকই দিয়েছেন, বেকার তো বেকারই। দেখুন, আমাদের রাজ্যের শিল্প নেই, কিন্তু স্কুলটাই একটা শিল্প। এবং এটা বুথের আমলই বলুন, বামফ্রন্টের আমলই বলুন, এই বিদ্যালয়গুলি ওনারাই তৈরি করে দিলেন, শিক্ষক নিয়োগটা হতো বেশি। কিন্তু এখন দেখা গেল, আমরা দেখছি, আপনারা জানেন 600-700 স্কুল মার্জার করে দিবেন। যেমন কেন্দ্রীয় সরকার ব্যাংকগুলিকে মার্জার করে দিয়েছেন, সেরকম মার্জার করে দিবেন। তাহলে এই বেকারগুলি যাবে কোথায়? তারা এই যে পয়সা খরচ করে ঋণ নিয়ে বিএড করে বাইরে থেকে এসছেন, বাইরে যেতে হয়, বিএড করে এসে তারা যদি টেস্ট পরীক্ষায় বসতে না পারেন, এবং আপনাকে আরো স্মরণ করে দিই, 2022-এ যারা উত্তীর্ণ হয়েছেন, যারা শুনছেন দয়া করে একটু শুনবেন, 2022-এ তারা উত্তীর্ণ হয়েছেন, সরকার তাদেরকে সিলেকশন করেছে, তাদেরকে কেন এখনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি? সেই কথাটা সরকার, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছেন না কবে টাকা দিবেন, সেই কথাটা বলছেন না। তাহলে বেকার তো বেকারই, এদের জাত ফাত রাজনীতি ধর্ম এগুলো আসবে কেন? এগুলো তো আসার কথা না। যারা বেকার তারা বুঝে বেকারের যন্ত্রণাটা। আর শিক্ষাটাকে বেশিরভাগই নেওয়া হয়েছিল, এবং আপনাদের মনে করে নেই, জোটের আমলে সুধীর মজুমদার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি শিক্ষকদের পে স্কেলটা সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছিলেন। কারিগর যদি বিএ পাস হতো, কারিগরের বেসিকটা কম ছিল, কিন্তু শিক্ষকদের বেসিকটা উনি অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন, কারণ উনি একজন শিক্ষক ছিলেন। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা আজকে যে এত টাকা বেতন বাড়ছে, তার মূল কারণ কিন্তু সুধীর মজুমদার। তো এই যে শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারিকরণের হাতে তুলে দেওয়া, মার্জার করে দেওয়া, এটাতে তো বেকারের সংখ্যা বেড়েই যাবে। কারণ এরা তো বিভিন্ন রাজ্য থেকে বিএড করে এসছে, আশা বসে আছে কবে ট্যাক্স পরীক্ষা দিলেই তো সবাই পাস করবে, এমন তো না। এখানে যারা মেধা থাকবে, মেধার উপর তারা পাবে 90 পেতে হবে জেনারেলের মধ্যে, সেটা তো আমরাও জানি। তো সেই কারণে বলছি, সরকার যদি ঠিক মতো পরিচালনা না করে, আর শিক্ষা তো একটা শিল্প আমি বলবো, কারণ এখানে নিয়োগ হয় বেশি, সবচেয়ে পুলিশ এবং শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তরের নিয়োগটা হয় বেশি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি নিয়োগটা কম হয়, তাহলে বেকারের সংখ্যা বাড়তে থাকবে, ওভারেজ হয়ে যাবে। এটা কি ভাবার দরকার নেই? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। বেকাররা হতাশ, কিন্তু আমরা দেখি প্রত্যেক বছর 2বার টেট পরীক্ষা নিত, বেকাররা চাকরির ব্যবস্থা করত, কিন্তু দেখলাম 2023-এ টেট পরীক্ষা নিল না, এবং 24-এর 7 মাস, গত 8 মাস ট্রেনিং চলছে, টেট পরীক্ষা নেওয়ার কোনো উদ্যোগ নাই। আর এগুলি বেকার যারা থাকতেছে তারা কথা থেকে ঘুরতেছে মুখ্যমন্ত্রীর দরজা, শিক্ষা দপ্তরের দরজা, আর ছাত্র ঘুরতেছে শুধু স্কুলের দরজায়, শুধু শিক্ষকের অভাব। আমরা দেখি বিভিন্ন স্কুলে 80 জন ছাত্র আছে, মাস্টার আছে 2 জন। এই অবস্থায় শিক্ষার ব্যবস্থার একবারে ধ্বংস করে দিচ্ছে। কারণ তারা জানে যে শিক্ষা শিক্ষিত হয়ে যায় গরিব মানুষ, তো এই গরিব মানুষের ছেলেরা যদি শিক্ষা শিক্ষিত হয়ে যায়, তাদের যে চালাকি, তাদের যে ভণ্ডামি, এগুলা বন্ধ হয়ে যাবে। যার ফলে বিজেপি সরকার মনে করলো এইগুলারে যদি শিক্ষা শিক্ষিত করি তাহলে আমাদের ভণ্ডামি আর চলবে না, যার ফলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। যেমন গ্রাম অঞ্চলে থেকে আরম্ভ হলে শহর অঞ্চল কমাতি, আমরা দেখি বিদ্যাজ্যোতির নামে স্কুল করে রেজাল্টের অবস্থা কি হইলো। আরে তুমি বিদ্যাজ্যোতি স্কুলে, বাংলা মিডিয়াম স্কুলে যদি ইংরেজি মিডিয়াম স্কুল করো, এখানে শিক্ষক নিয়োগ করতে হবে, এই পরিকাঠামো তৈরি করতে হবে। তা না কইরা, তার নামের বদল কইরা, ঘর না কইরা, নাম পাল্টাইয়া শুধু রাজ্যটারে জ্বালাইতেছে সরকার, আর দেশটারে ধ্বংস কইরা
বেকাররা হতাশ বানাইয়া আজকে বেকাররা কেন আজকে আর কিছুদিন বেকাররা ডাক ব্যবসা করবো, নেশা জাতীয় বিক্রি করবো, নেশা জাতীয় খাইবো, কারণ তারা হতাশ হইয়া। কারণ গরিব ঘরের ছেলেরা ঋণ ফিন করে শিক্ষা শিক্ষিত হইছে, যেমন ক্যাট বিএড করছে, ক্যাট দিছে, ক্যাট দিয়েও যদি আন্দোলন করতে হয় তাহলে আমরা কোন দেশে বসবাস করি, আমরা কোন রাজ্যে থাকি? এই সরকারের আমলে এই দেখলাম আমাদের অবস্থা। আমরা দেখছি বিগত সরকারের আমলে 10,323 চাকরি গেছে, এখন অব্দি এই 1 বছরের মধ্যে 10,323 জন শিক্ষক নিয়োগ করতে পারছে না। আর এই 1 বছর যে ভ্যাকেন্সি হয়েছে সেই ভ্যাকেন্সি গুলো কই? এখানে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এখানে 80 জন ছাত্র আছে, শিক্ষক 2 জন। এই অবস্থায় যদি হয় এই শিক্ষা ব্যবস্থাটা কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী উনি দিল্লিতে থাকে আর বেকাররা সাথে আধা ঘন্টা সময় দিয়ে কথা কোয়ার সুযোগ পায় না। এই জবাবটা যদি বেকাররা আগামী দিন দেয় তাহলে মুখ্যমন্ত্রী দেখা দেব আমরা কি করতে পারি, জনগণ কি না করতে পারে। একটু কিছু নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমরা বলছি টেট পরীক্ষার খবর নেই, হতাশ বেকাররা। টেট পরীক্ষার খবর নেই, হতাশ বেকাররা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, টিভি সাউন্ড একটু বন্ধ করে নিন। দেখুন, শুধু টেট পরীক্ষা যারা বেকার পরীক্ষা বলে যারা আশা করছেন তারা শুধু বেকার নয়, রাজ্যে যারা শিক্ষিত আছে ওনারা সবাই কিন্তু কি বলবো হতাশ দীর্ঘদিন থেকে। আর এটা ওই আমাদের দেশের বৃহৎ একটা রাজনীতি। আমাদের দেশের রাজনীতির মূল হাতিয়ার হলো বেকার এবং শ্রমজীবী আর কি বলবো দরিদ্র শ্রেণীর লোক। এই তিনটা বাঘ যদি না থাকে রাজনীতির ব্যবসা একদম বন্ধ হয়ে যাবে। বেকারত্ব জ্বালায় শাসক দলের সঙ্গে থাকতে হবে, যে কোনো দলই হোক, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক উনার অভিভাবক হোক উনার পরিবারের সদস্য, শাসক দলের সঙ্গে একটু হলেও যোগাযোগ রাখতে হবে। হঠাৎ করে যদি সবকে যতগুলো ভ্যাকেন্সি আছে পূর্ণ করা হয় অবশ্যই স্বাবলম্বী হয়ে যাবে। ওনারা আর কোনো নেতা আর আমলাকে পাত্তা দেবে না। সত্যি পুরা নয়, সারা দেশে এরকম। তারপর দরিদ্র গরিব যদি স্বয়ংসম্পন্ন হয়ে যায় তাহলে 5 কেজি চাল ফ্রিতে খাবে না, আপনার ফ্রিতে গড় নিবে না, স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। তাই তো দেখলেন না কিছুদিন পূর্বেও আমাদের দেশের প্রধানমন্ত্রী 80 কোটি জনগণকে আবার 5 বছরের জন্য গরিব বানিয়ে দিলেন। গরিবকে চায় উন্নয়নশীল দেশের নিয়ম ধনী বানানোর জন্য। 80 থেকে হয়তো 30 কোটিকে যদি 5 কেজি দিত তাহলে বুঝতাম যে না দেশটা উন্নত হচ্ছে। তার আরো গরিবের দিকে দাবিত করছে। আর শিক্ষার ব্যবস্থাটা দেখুন, শিক্ষা স্বাস্থ্য এগুলি আমাদের রাজ্যের বিষয়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমার একটা শিক্ষা বিষয় নিয়ে আমার একটা ব্যক্তিগত ধারণা আমি বলবো। কিছুদিন আগে কি একটা নাম করেছিল এই কি শিক্ষা ফিস দিতে হয় স্টুডেন্ট ভর্তি হওয়ার সময়, বিদ্যাজ্যোতি প্রকল্প। তার বিরোধিতা করে তো শাসক দলের একজন বিধায়ক প্রতিবাদ করতে করতে এখন রাজনীতি থেকে চলে গেলেন, সুরমার আশিস বাবু। তো চলছে বাণিজ্যিকরণের পথে চলছে। তারপর দেখলাম আপনাদের মাধ্যমে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম নর্থে উত্তর জেলায় দেখলাম 183টি না করে বিদ্যালয় ক্লোজ করা হয়েছে, অ্যাটাচ করা হয়ে গেছে। তাহলে তো শিক্ষা করার কোনো প্রয়োজন হয় না। তো আমার একটা ধারণা ধীরে ধীরে ওই শিক্ষা ব্যবস্থাটাকে ত্রিপুরা ধাপে ধাপে করবে, এগুলি কর্পোরেশনের অধীনে তুলে দেবে। যেমন আমাদের বিদ্যুৎ দপ্তর আছে বা রাবার বোর্ড আছে, এরকম একটা কর্পোরেশনের মাধ্যমে বেসরকারীকরণ করে দিবে। তাহলে সরকারের এত ঝামেলা নেই,
কোনো সমস্যা নেই, ওনারাই নিয়োগ করবে, ওরাই মানে দেখাশোনা করবে। এটা নিয়ে সম্ভবত চিন্তাধারা চলছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে শুরু করে। আর না হলে কেন কিছুদিন পর পর লিক মানে পেপার লিক হয়ে যায়, দেশের যে আইএএস আইপিএস অফিসার যারা পরীক্ষা দেয়, শিক্ষা ব্যবস্থাটা একদম দুর্বল আমাদের দেশ হয়ে গেছে। আর ত্রিপুরা তো বলে লাভ নেই, কারণ এরকম তো সারা ভারতবর্ষে সম্ভবত ত্রিপুরা রাজ্যের মতন স্কুলকে ক্লোজ করা হচ্ছে না। নোটিশের মাধ্যমে যা দেখলাম, তার মানে শিক্ষকের মানে স্বল্পতা একদম দূর করে দিবে। 15টা স্কুল যদি এক জায়গায় আসে তাহলে শিক্ষকের কোনো প্রয়োজন হবে না। 15টা স্কুল মিনিমাম তো 30 জন শিক্ষকের প্রয়োজন। তো 30 জন শিক্ষক তো নিয়োগ না করলে চলবে। তারপর দেখুন বিএড করছে যারা, আমাদের পাশেও আমাদের কুমারঘাটে বিএড কলেজ একটা আছে সরকারি, এখানে দেখি অনেক দেখুন অনেক দেখছি অনেকে মোটামুটি বয়স চাকরির যে নির্ধারিত বয়সের আশেপাশে এসে গেছে, দেখলে বোঝা যায়। ওনারা তো করছেন, কবে পরীক্ষা দিবেন, কবে চাকরি পাবেন, কবে নিয়মিত হবে, নিয়মিত হওয়ার গ্যারান্টি কে দিবে, আর নিয়মিত হওয়ার পরে পেনশন কত টাকা পাবে, কয়দিন চাকরি করবে, এগুলিও বোঝার বিষয়। কিন্তু বোঝার কেউ দেশে দেখুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি একজন অভিভাবক বুঝাচ্ছি। হ্যাঁ বলুন। আপনার মাধ্যমে দেখতে পাইতেছি যে টেট নিয়ে আপনি একটা প্রতিবেদন করতেছেন, খবর করতেছেন। তো বর্তমানে ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থাটা, এটা তো বর্তমান রাজ্যে পুরো 12টা বাজে। হ্যাঁ, এখন তো পড়াশোনা তো হই না। হ্যাঁ, পড়াশোনার নামে যে কীর্তন হইতেছে স্কুলে স্কুলে। হ্যাঁ, আর টিচার তো নাই, টিচারের তো সংকট লাগাই দিচ্ছে একদম। কারণ পরীক্ষা হইতেছে না 2 বছর ধরে। হ্যাঁ, আমার যে বাচ্চা যে স্কুলে পড়ছে শুধুমাত্র একজন টিচার। হ্যাঁ, একজন টিচার যে স্কুল চলে, নাম ডাক্তার শেষ চলে যায়, ক্লাসই হয় না। হ্যাঁ, বাড়িতে এসে বলে আমার স্কুলে তো ক্লাস হয় না, শুধু একটা ক্লাস হয়। একটা ক্লাস হলে কি পড়া হবে? সিলেবাস তো কমপ্লিটই হবে না। তো আর এই যে বিদ্যাজ্যোতির যে প্রকল্পটা এটা শুরু করেছে, হ্যাঁ, বিদ্যাজ্যোতি প্রকল্প তো এটা পুরো বিজনেস করার এটা রাস্তা তৈরি করছে বর্তমান রাজ্য সরকার, বলবো। হ্যাঁ, কেন? কারণ এটার এডমিশন হতে গেলে লাগে 3000 টাকা, তারপর আরো ধাপে ধাপে আরো কত টাকা লাগে, আরো ভবিষ্যতে যে কত টাকা নেবে, এটা তো মানে আমরা কি যে আশা করতে পারছি। হ্যাঁ, তো মানে সুফল আসবে না, এটা একটা কুফল আসবে। হ্যাঁ, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা পুরো মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। আর এই যে বিদ্যাজ্যোতির মধ্যে যে বিভিন্ন যে টিচার গুলি যে নিয়োগ করা হচ্ছে 3000 6000 টাকা করে, যে 6000 টাকা করে যে টিচার গুলি নিয়োগ করা হচ্ছে, তাদের দায়িত্ব কি কম্পিউটার ক্লাস করা, ইয়োগা করা, তারপর কি ব্যায়াম, নাচ, গান এগুলি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি তাদের দিয়ে ক্লাস করাচ্ছে বর্তমানে। হ্যাঁ, ইংলিশ করাচ্ছে, ম্যাথ করাচ্ছে, তারা কিভাবে করবে ক্লাস গিয়ে? হ্যাঁ, তাদের দিয়ে করাচ্ছে ক্লাস। ত্রিপুরা সমস্ত রাজ্যে এইভাবে চলছে স্কুল। তো বললে তো মানে 12টা তো বাজাবেই। বর্তমান যে আগামী যে ভবিষ্যৎ প্রজন্মকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। তো আমি আপনাকে বলবো যাতে আপনার মাধ্যমে রাজ্য সরকার এগুলি শুনতে পায় আমাদের বক্তব্যগুলি। হ্যাঁ, যে শিক্ষার অবস্থাটা কেমন, কারণ মুখ্যমন্ত্রী ওদিকে কোনো শিক্ষামন্ত্রী বর্তমানে মানিকা তো বর্তমানে শিক্ষার দিকে নজরে নেই। এতগুলি দপ্তর নিয়ে বসে আছে, কিভাবে তিনি সময় দিবেন শিক্ষা দপ্তরে? হ্যাঁ, তাই তো 36টা দপ্তর নিয়ে বসে আছে। 36টা দপ্তর সামনে আপনার শিক্ষা দপ্তর কিভাবে সামলাবে? আমি আমার তরফ থেকে বলছি যাতে শিক্ষামন্ত্রী যাতে এই দপ্তরটা ছেড়ে দেয়, অন্য কাউকে এই দপ্তরটা দিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে বেঁচে যাবে, তাহলে ধ্বংস হয়ে যাবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, হ্যালো, হ্যাঁ বলুন, লাইভে আছেন।
দেখুন, আসলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি খুব একটা দোষ দেই না। তার কারণ হলো, মুখ্যমন্ত্রী তো নিশ্চয়ই দিল্লির একটা গাইডলাইন নিয়ে চলে। দিল্লি সরকার যদি হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার জানাই আপনাদেরকে, টিভি-24 বোর্ডের সমস্ত সদস্যকে এবং টিভি-24 চ্যানেলকে। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমরা বলছি, আমরা ত্রিপুরা রাজ্যে আমরা বিএড এবং ডিএলএড কোনটার সারা ত্রিপুরা রাজ্যে কম করে হলো এখন 40 থেকে 50,000 ধাক্কা দিচ্ছে কম করে। এখন পাস করেছে মিনিমাম 30,000। এখনো প্রায় আরো অন্তত 10,000 শিক্ষিত বেকার ডিএলএড এবং বিএড নিয়ে পড়াশোনা করছে বাইরের রাজ্যে এবং রাজ্যের মধ্যে। আমরা ওই দিন টিআরবিটি অফিসে আমরা 50 থেকে 60 জনের একটা টিম, আমরা কোনো রাজনৈতিক দলের নয়, আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে যাইনি, আমরা 50 থেকে 60 জনের একটা টিম ওই দিন আমরা গিয়েছিলাম। ক্যান্ডিডেট পরীক্ষার্থী, ট্যাগ পরীক্ষার্থী, আমরা টিআরবিটি ভবনে, শিক্ষা ভবনে গিয়েছিলাম টিআরবিটি কন্ট্রোলারের সাথে কথা বলার জন্য। যথারীতি আমরা ওখানে যাওয়ার পরে আমাদের সাথে টিআরবিটি কন্ট্রোলার যথেষ্ট আমাদের সাথে কথা বলার জন্য উনি রাজি হয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। আমরাও ওনার সাথে অনেক কথোপকথন হয়েছে। ওনার সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, আমাদের একটাই জিনিস জানার ছিল যে বিগত 2023 সালে ত্রিপুরা রাজ্যে ট্যাট এক্সাম হয়নি। 2024 সাল প্রায় শেষের পথে, এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কোনো ট্যাট এক্সাম হচ্ছে না। আমাদের এটাই ছিল জানার বিষয়। আমরা জানতে গেছিলাম টিআরবিটি কন্ট্রোলার থেকে আমরা এতটুকু অবগত হয়েছি যে উনি বলেছেন 2023 সালে সুপ্রিম কোর্ট এবং আপনার এনসিটি একটা রায় নিয়ে, ট্যাট 1 একটা রায় নিয়ে অনেকটা লেন্থি হয়ে গেছিল, যার কারণে ত্রিপুরা রাজ্যে টিআরবিটির কাছে কোনো এনসিটির কোনো গাইডলাইন না আসায় সারা ওই বছরটাই পুরোটাই তারা এক্সাম নিতে পারেন, যার ফলে 2023 এক্সাম হয়নি। 2024 হচ্ছে, 2024 আসার ফলে এখনো কেন এক্সাম হচ্ছে না, এটা আমরা যখন জানতে চাই তখন উনি আমাদের বলে যে 2024 সালে আমাদের কাছে গাইডলাইন আসে এবং গাইডলাইনে, এনসিটির নতুন গাইডলাইনে সমস্ত রকম ক্রাইটেরিয়া গুলা বলা আছে কিভাবে নিয়োগ নীতি করতে হবে। যখন উনি বললেন যে আমাদের কাছে পরীক্ষা নিতে এখন কোনো সমস্যা নেই, এখন কোনো বাধা নেই, আমরা এখন পরীক্ষা নিতে চাইলে নিতে পারি। হয়তো সেদিক থেকে বলা যেতে পারে আগামী দিনেও বেকাররা কথা বলবেন, তারা তাদের বিষয়বস্তু তুলে ধরবেন। আমরা সেদিক থেকে বলি, যারা এই সময়ের মধ্যে চাকরির দাবি করেন দপ্তরের কাছে যান, দপ্তর কর্তার কাছে যান, সরকারের কাছে যান। যারা টেট পরীক্ষার দাবি করেন সরকারের কাছে যান, দপ্তরের কাছে যান। সেদিক থেকে সরকার, দপ্তর কর্তারা সকলে ভূমিকা নেবেন, তাদের পাশে থাকবেন, সে প্রত্যাশা আমাদেরও রইল। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।